হ্যাঁ, আমরা আসনে শূন্য, কিন্তু ভোট দিকে আমরা শূন্য নয়। হ্যাঁ, আমরা শূন্য, কিন্তু আমরা ওই রেপিস্টের লিস্ট মধ্যেও শূন্য আছি। কোথায় না কোথায় অপরাধ বোধ ওদের আছে, কিন্তু এই পরিস্থিতিতে এই যে সরকার আমাদেরকে নিয়ে এসছে, যে ভাতা ভাতা ভাতা, এখন আমি এটা বলবো আরএসএস এর দু মূল, এক বিজেপি এক তৃণমূল। মেন যে লোক আছে, যে এখানকার বাচ্চাদের, শিশুদের, যুবদের মুখ থেকে নিওয়ালা কেড়ে গুজরাটটা এই নেনোকে নিয়ে গেছে। সব থেকে বড় অপরাধী এই লোক। ওর নাম করে তো একটা এইরকম আছে যে স্কোয়ার ফিট এমএলএ বিবেক গুপ্তা, তার পার্টির কাউন্সিলর মৃণাল চৌধুরী নাকি নাম আছে, আমি মানে মনে পড়ে না, কিন্তু মনে রাখার লোক এরকম লোকই নেই যে এটা নামগুলো এদের রাখা যায়। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াসাঁকো 1 এরিয়া কমিটির অফিসের সামনে সিপিআইএম এর, এবং আমাদের সঙ্গে এখানে মিলিত হবেন এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভরতরাম তিওয়ারি। আমরা তার কাছ থেকে এই কেন্দ্রের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলবো, জেনে নেব তার কাছ থেকে এই কেন্দ্রের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে তিনি কি ভাবছেন। কলেজ স্ট্রিট অঞ্চলে যে পার্টি অফিসে এসেছি, সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছেন এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভরতরাম তিওয়ারি, এবং আমরা তার সঙ্গে এবার সাক্ষাৎকার। ভরতরাম বাবু, আচ্ছা, কলকাতা শহরেই তো আপনার বেড়ে ওঠা, জন্ম, সবকিছু, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলেন আমাদের, যে কতদিন ধরে আপনারা কলকাতায় আছেন, কিভাবে আপনি বলছিলেন। আমার ফ্যামিলি 120 বছর থেকে এখানে আছে। 100 বছর থেকে আমরা ব্যবসায়, আমার বাবা ব্যবসা করতে আরম্ভ করেছেন, একটা কোম্পানি, দুধের কাজ, যেটা ডোর টু ডোর আমরা সাপ্লাই করি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে। দুধ, র মিল্ক যেটা হয়, র মিল্ক আমরা সাপ্লাই করি। আর এখন আমার সেই ব্যবসায় বাবা যাওয়ার পর সেটাইতে যুক্ত আছি। আর নাগরিক চেতনা, যে আমরা দেখেছি যে নাগরিকের উপর যেটা অত্যাচার ছিল, এমার্জেন্সি, তারপরে যে কংগ্রেসি গুন্ডারাজ, সেটা প্রতারিত হয়ে আমরা নিজেও প্রতারিত হয়েছিলাম। তাতে নিয়ে আমার পার্টির তরফ থেকে ঝুঁকাও হলো। আর দৈনন্দিন সমস্যাটা যে নাগরিকের ছিল, তাকে নিয়ে আমরা নিজের সমস্যা, এলাকার সমস্যা নিয়ে আমরা এই পার্টি থেকে যুক্ত হলাম। তারপরে আমরা ডিওয়াইএফআই, নাগরিক সম্মেলন, জনশ্বাস, এইসব নিয়ে আমরা এই পার্টিতে 40 বছর থেকে আমি পার্টিতে আছি। পার্টির লোকের জন্য পার্টি একটা মঞ্চ নিয়ে আমরা। ব্যবসায়ী পরিবারের সন্তান, ছোটবেলা থেকে ব্যবসা দেখে বেড়ে উঠেছেন, তো আমাদের সাধারণ একটা যে ধারণা আছে যে ব্যবসা যারা করে, ব্যবসায়ী যারা হয়, তারা বামপন্থার প্রতি সেভাবে আকৃষ্ট হয় না। তো আপনি যখন বামপন্থার প্রতি আকৃষ্ট হলেন, আপনার পরিবারের দিক থেকে কোনো বাধা আসেনি? বাবা? না না না, কোনো বাধা নেই। আমার বাবাও মানে একটুকু সেই সন্ত্রাস ওরাও দেখেছি আমার থেকে, তো মানে আমি তো অল্প দেখেছি, যেহেতু ছোট বয়স ছিল, কিন্তু আমাদের বাবারা যে ওই জঙ্গল রাজ যাকে বলতে পারবো, সে গুন্ডা যে টাকা সব সময় বাধ্য হয়ে ওনাকে টাকা দিতে হবে। আর সে সময় কিন্তু আমাদের কথা আমাদের এই পার্টির লোকরাই বলতো। সেই আমলে পার্টি কমরেডরা লুকতে ছুপতে আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বাবার সময় দিকেই আমরা এই আকৃষ্ট হলাম। দ্বিতীয়, যে বাবার সঙ্গে ওদের অপমানজনক ব্যবহার আমরা দেখেছি, তার জন্য আমার ওর বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। তারপরে যখন নিজে আমরা ব্যবসায়তে এসছি, আর তারপরে এই গুন্ডাদেরকে এই যে মানে ক্রূরতম যেটা স্বরূপ আমরা দেখেছি, আর এ নিয়ে তারপরে নিজে আমি থাকছি এই অঞ্চলে, জলের সমস্যা, বিজলির সমস্যা, তারপরে লোকদের মর্যাদা কেড়ে নেওয়া একটা বড় কথা ছিল, যেটা এই পার্টির সঙ্গে আমার ফ্যামিলি থেকে কোনো দিকে কোনো আপত্তি কিংবা এরকম কিছু ছিল না। চলুন আমরা ভেতরে গিয়ে বাকি কথাটা বলি। এই মুহূর্তে আপনি কিসের ব্যবসা করেন? এই মুহূর্তে আমি এই দুধের ব্যবসায়তে আমি যুক্ত রয়েছি। আচ্ছা। আর
দুধের সঙ্গে সঙ্গে যেহেতু ফ্যামিলি বাড়ছে হুম আর বাড়ির লোকরাও বাড়ছে, হুম তো আমরা একটা একটা রেডিমেড গার্মেন্টস দিকে আমরা গেছি। আচ্ছা রেডিমেড গার্মেন্টস আমরা তৈরি করি, আচ্ছা। তৈরি করে এই পুরো ইস্টার্ন রিজনতে আমরা বিক্রি করি। ভরতজি, আমরা এই মুহূর্তে রাজ্যে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে 2016 সালের পরের থেকে যদি আমরা ভোটের রেজাল্ট গুলো দেখি, 2016 সালে তবুও বামপন্থীদের একটা জায়গা ছিল, কিন্তু 2019 বলুন, 2021, 2024 একটা সারাক্ষণ বামপন্থীদের শূন্য 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 একটা আপনার শুনতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি সিপিআইএম এর প্রার্থী হিসেবে লড়াই করছেন, তো সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? কারণ সবাই তো মানে এড়িয়ে চলতে চাইছে বামপন্থীদের। নিশ্চয়ই দেখছি আমরা এই যে শূন্য কথা এরা যা বলতে চাইছে, হ্যাঁ আমরা আসনে শূন্য, কিন্তু ভোট দিকে আমরা শূন্য নয়। হ্যাঁ আমরা শূন্য, কিন্তু আমরা ওই রেপিস্টের লিস্ট মধ্যেও শূন্য আছি। আমরা শূন্য ওই যে শিক্ষা বিক্রি করে দেওয়া কিংবা শিক্ষকদের চাকরি বিক্রি দেওয়াতেও আমরা শূন্য, দুর্নীতিতেও আমরা শূন্য। কিন্তু আমি এটা বলতে চাইবো যে না, আমরা এই এলাকার লোকদের মধ্যে আমরা সবসময় পাশে আছি। 24/7 365 দিন আমরা লোকেদের সঙ্গে আছি। হ্যাঁ ঠিক, কোথায় না কোথায় তো ঘাটতি রয়েছে, আমরা সে নিয়ে আমরা পর জনতার কাছে যাচ্ছি। এবার কিন্তু যেটা আমরা দেখছি, যে আমি নিজেই অনুভব করছি যে কিভাবে লোকরা মানে কথা শুনছে, লোকরা সাপোর্ট করছে, তাতে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে না, এবার আমাদের পক্ষে লোকরা এসছে, নিশ্চয়ই আমরা একটা ভালোই ফলাফল করি। প্রচারে তো প্রতিদিনই যাচ্ছেন, সকালেও প্রচার সেরে এসছেন, আবার একটু পরেই আপনি প্রচারে বেরিয়ে যাবেন। তার ফাঁকে আপনার সঙ্গে আমি কথা বলার সময় পেয়েছি, খুব উপকার, আপনি ভালোই করেছেন, আমাদের কথা শুনতে আপনি সময় বের করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি কিন্তু বাংলাটা বেশ রপ্ত করে ফেলেছেন। আপনি বলছিলেন অবশ্য 100 বছর আছি, বাংলাটা বেশ ভালোই। হ্যাঁ আপনি বলেন। আমার জন্ম এখানে, পড়াশোনা এখানে, বড়ই এখানে, আর বাংলাকে একটা ভালোবাসি। দ্বিতীয় মানে আমরা বন্ধু বান্ধব তো সবই বাঙালি, এখানকার লোক তো মানে যা। আর যদি আমি বলি জন্ম থেকে যদি কেউ বাঙালি হয় তাহলে আমিও বাঙালি। অবশ্যই অবশ্যই। তা যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে প্রচারে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিরকম সাড়া পাচ্ছেন? মানুষ নতুন কিছু কি বলছে? নতুন একটাই কথা বলছে, ভুল হয়েছে, এবার নিশ্চয়ই আপনাদেরকে আমরা জয়ী করব। অনেক ভয়গ্রস্ত রয়েছে, অনেক ভয় রয়েছে। কেন, কি কারণে ভয় রয়েছে? টিএমসির গুন্ডা বাহিনী। আচ্ছা, টিএমসি গুন্ডা বাহিনী যে আছে, যে পর ভয় দেখাচ্ছে। আর আপনি এটাও জানেন যে লোক মানে টাকা ভগবান নেই, তাও কিন্তু ওর থেকে একটা নিচু ওই স্থানটা পাচ্ছে। আমি নিজের বাড়িতে যাই রাত্রি, আর আমি দেখি আমার মা, তার ইলাজ আমি করাতে পারছি না টাকার অভাবে। আমার বোনের বিয়ে হচ্ছে না যে ডাউরি নিয়ে, কিংবা আমার মেয়েকে, আমার বাচ্চাকে আমরা ভালো শিক্ষা দিতে পারছি না টাকার জন্য। তাহলে আমি সকালে যখন উঠে আমি বাইরে যাই, আর দালালরা দাঁড়িয়ে আছে, বলুন আপনি কি চাইছেন, টাকা নিয়ে যান, তাহলে আমার সব আদর্শ শেষ হয়ে যায়। কিন্তু ওই ফ্যামিলির সমস্যাটা আমার সামনে একটু অনেক বড় হয় দেখে আমাকে বাধ্য হয় এই সমঝোতাটা করতে হয়। তার মানে এটা নয় যে বাঙালের আদর্শ চেতনাগত মান শেষ হয়ে যায়, এটাও নয়। কোথায় না কোথায় অপরাধ বোধ ওদের আছে, কিন্তু এই পরিস্থিতিতে এই যে সরকার আমাদেরকে নিয়ে এসছে, যে ভাতা ভাতা ভাতা, এখন ওরা ঘুরে বেড়াত বলছে যদি আমরা হেরে যাই তো ভাতা বন্ধ। তো ওদের কি বাড়ির কোনো পূর্বপুরুষরা কি ছেড়ে গেছিল যে ভাতা দিচ্ছে? ওদের বাবার টাকা নয়, এই গভর্নমেন্ট দিচ্ছে। ওরা কোনো দয়া করছে না, সরকার আমাদের টাকা
আমরা যে ট্যাক্স দিই সেটা সরকারের কাছে যায় একটা সোশ্যাল ওয়েলফেয়ার জন্য এটা স্কিম, নিশ্চয়ই এটা আমরা সমর্থন করি। আরো একে বাড়িয়ে দিতে মানে সুযোগ আছে, কিন্তু ওরা যা নীতিগত এরা চেষ্টা করছে নিজের খাবার জন্য, এদের ফুরসত নেই, এই লোকদের কি করবে। তো লোকরা ভয়ের দিকে তাকিয়ে মানে চুপচাপ আঁখ থেকে ইশারা করে ভালো থাকুক। একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইছি, হয়তো বিষয়টা খুবই কমন, হ্যাঁ, বলেন। সবসময় আলোচনার মধ্যে থাকছে। আপনি বিশেষ করে যখন বললেন তৃণমূলের থেকে মানুষ আতঙ্কগ্রস্ত, তো এই যে রাজনৈতিক প্রচার যেটা হচ্ছে এই মুহূর্তে, ভোটের প্রচার যেটা হচ্ছে, তাতে তৃণমূল একদিক থেকে আপনি নিজেই বললেন যে শুধু ভাতার কথা বলছে বা বলছে জয় বাংলা। জয় বাংলা। অন্যদিকে বিজেপির যে প্রচার হচ্ছে আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের কথা কিছু হচ্ছে না, সেখানে জয় শ্রীরাম। জয় শ্রীরাম হ্যাঁ, শুধু। অথচ বামপন্থীরা যখন প্রচার করছে, আপনারা যখন প্রচারে যাচ্ছেন, তখন আপনি বলছেন মানুষের রুটি রুজি, রুজি, মাথার উপর অধিকার, ছাদ, শিক্ষা। কাজ। হ্যাঁ, তো মানুষ কি ওই জয় শ্রীরাম জয় বাংলার থেকেও কি আপনাদের এই রুটি রুজি কাজের কথায় বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন? দিতেই হবে। আমি এই কিছুক্ষণ আগে বললাম যেটা ও নিজে ফ্যামিলির সমস্যা নিয়ে ওকে মানে কোথায় না কোথায় মাথা নিচু করে টাকা নিচ্ছে, কিন্তু এটা এই পরিস্থিতিটা দাঁড়ালো কেন? হ্যাঁ, আমরা এটা জানি যে দরকার হয় মানে ওদেরকে রুটি দিতেই হবে একটা ভুকো মানুষকে, কিন্তু আমরা যে কমিউনিস্ট, ওদের আদর্শগত কথা এটা যে ও ভুখা কেন, ও খিদে পাচ্ছে কেন, ও নিজে গিয়ে নিজে উপার্জন করতে পারবে কেন? তুমি দয়া করার লোককে, তুমি যে ওকে টাকা দেবে, তুমি যে ভাতা দেবে, কেন ওদের এরকম সক্ষম করা যায় যাতে ও নিজে মাথা উঁচু করে নিজে উপার্জন করে নিজের ফ্যামিলিটা চালিয়ে যায়, সংসারটা চালিয়ে যায়। এই কথাটা তো প্রথম। ভাতা ঠিক আছে, এই সময় সমস্যা আছে, ভাতা দরকার আছে, দিতেই হবে। ওকে আরো বাড়িয়ে আমরা বলছি যেটা আবার যে আমরা যদি সরকারে আসবো আরো বাড়িয়ে ওদেরকে ভাতা, আর তারপরে একটা ব্যবস্থা আমরা করব যেটা আমরা 34 বছর থেকে একটা ব্যবস্থাতে আবরোধ করে নিয়ে এসেছিলাম, তাকে এরা এসে শেষ করে দিয়েছে। সে ব্যবস্থাকে আমরা পুনঃ ওটা লাগু করব যাতে মানুষরা মাথা উঁচু করে। মহিলাদের স্বনির্ভর প্রকল্প আমরা চালিয়েছিলাম, সেকে শেষ করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার করছে। যে কেরলে আমরা যে মানে সাহায্যের জন্য আমরা লোকদের যত যোজনা আছে সে আমাদের পার্টি যে কেরল আমরা চালাচ্ছি তাকে নিয়ে এখানে এসে করছে। এই মানে জয় বাংলা আমরা সব জানি, মুজিবুর রহমান বাংলাদেশ সময় এটা জয় বাংলা উনি বলছেন এটা আমি ইজাদ করেছি। এই মতন এই বিজেপি শুধু জয় শ্রীরাম করে আর মানে টাকা কেলেঙ্কারিতে মানে এদেরও কোনো টিএমসি থেকে মানে মোকাবিলায় নেই। ওর থেকে গুরু, ওর থেকে বড়, ওর থেকে বড় চোর, এক নাগনাথ এক সাপনাথ, এরা দুজন মানে এদের তো কথা সামনে চলে আসছে, ওদের এখন আসবে। বিজেপি যা করছে পুরো দেশ জুড়ে, আর মানুষকে যে স্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছে, আর বড় বড় কথা বিশ্বগুরু হয়ে গেছি, ওরা পেট্রোল কিনতে পারছে না উইদাউট আমেরিকার পারমিশনে কথা বলছে। এই অপারেশন সিন্দুর আমরা দেখেছি। আমি মানে পুরো মিলিটারিকে ওরা তৈরি করে দিয়েছিল, দেশবাসীকে তৈরি করে দিয়েছে যে এটা এখন আর পারে লড়াই হবে। কি দেখলাম, একটা মিসাইল পুরো ইন্ডিয়া পার দিকে গেল, একটা এয়ারপোর্টের একটা ছোট্ট পরিত্যাগ করা যে বিল্ডিং আছে তাকে গিয়ে ওরা ধ্বংস করলো, আর দুদিন মধ্যে সেটেলমেন্ট হয়ে গেছে। আর মুখ লুকোনোর জায়গা ওরা লজ্জাহীন হয়ে বলছে যেটা এটা এখনো অপারেশন সিঁদুর চলছে। কোথায় চলছে, কি চলছে আমরা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, জনতা এইসব বুঝছে। সেই সময় ওদের গদি মিডিয়া ইসলামাবাদ ইন্ডিয়ার আন্ডার চলে এসছে, বলুচিস্তান মধ্যে তো মানে কি খুশি হচ্ছে কি, ও সব আমরা শুনেছি, দেখেছি, খবর কাগজে পড়েছে। তাও কিন্তু এরা লজ্জাহীন লোক, এরা চিকনা ঘাড়া যে হিন্দিতে বলে, এক বন্ধু উপরে গিলে নিচে চলে আসে, এদের কোনো ফরক নেই, এক নাগনাথ এক সাপনাথ। আমি এটা বলবো আরএসএস এর দু মূল,
এক বিজেপি এক তৃণমূল, এরা আরএসএস এর যোজনা। আর আরএসএস কিসের কাজ করে? আদানি আম্বানি। এই পুরো বাজারে আপনি দেখবেন, এই বড় বাজার অঞ্চলে আমি আমার জন্ম আর কাজকর্ম, হোলসেল মার্কেটে আপনি 200 টাকায় আপনি একটা এই জামা কাপড়টা কিনতে পারবেন। এই যে হোলসেল মার্কেট গরিবদের তৈরি করা, গরিবদের মানে শ্রম যেটা রয়েছে তাকে ওরা বিক্রি করতে একটা বাজার, বড় বাজারতে পাচ্ছে। কিন্তু এরা যেভাবে এই বাজারকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাতে আদানি আম্বানির সুবিধা পেয়ে যায় যে ওই যে 200 জামা 2000-তে বিক্রি করবে। আমাদের যে মানে যে আমরা জনতা জনসাধারণ লোক আছি সে কিনতে বাধ্য হবে। যেরকম আপনি ওলা উবেরটা দেখলেন, মানে আগে ওটা দিল 50 টাকায়, এসিতে বসিয়ে আপনাকে দমদম সাউথ ক্যালকাটা কিংবা যেখানে আপনি যেতে পারেন। আজকে 500 টাকার নিচে কোনো নেই। ঠিক, এই পিলা ট্যাক্সিকে তো শেষ করে দিল। একদম এই নতুন কাজ এরা করতে চাইছে। আর এরা মোদিজি মানে খুব আশ্চর্য হয় আমাকে যে উনি বলছেন, প্রতিশ্রুতিতে ওদের লেখা আছে যে আমরা সিঙ্গুরে ঔদ্যোগিক হাব করব, ইন্ডাস্ট্রিয়াল হাব। বিজেপি তো এটা বিজ্ঞাপন করছে, করছে বিভিন্ন জায়গায় দেখা যায়। এখন আপনি মনে করুন, আপনি যেহেতু মিডিয়াতে রয়েছেন, আপনি সব খবর আপনার কাছে আসে, আপনারা চোখ লাগিয়ে দেখছেন। যে সময় সিঙ্গুর আন্দোলন চলছিল, মমতা ব্যানার্জি নিশ্চয়ই ওটা ভ্রামক কুপ্রচার করে ওখানে লোকদের মন ভাড়কিয়ে ওদেরকে বুঝিয়ে টুজিয়ে ওদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কিন্তু সে কারখানার টাটাও এডামেন্ট ছিল যে না, এইসব ভয় না পেয়ে আমি কারখানা করব। কিন্তু আপনি দেখবেন এই নরেন্দ্র মোদী ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি এলে বললেন, টাটাকে বুঝালেন, আপনি কোথায় বাঙালি কাজ করতে যাচ্ছেন, কিছু নেই, বাঙাল শেষ হয়ে গেছে, ওখানে এই সমস্যা আছে, আপনি করতে পারছেন না, অশান্তি হচ্ছে, আপনি এক কাজ করুন, আমার গুজরাটে আসুন, আপনাকে আমি জায়গা দেব, ফ্রিতে জায়গা দেব, ফ্রিতে সব কিছু দেব, উইদাউট ইন্টারেস্ট আপনাকে টাকা দেব। এসব করে মেন যে লোক আছে, যে এখানকার বাচ্চাদের, শিশুদের, যুবদের মুখ থেকে নিওয়ালা কেড়ে গুজরাটটা এই নেনোকে নিয়ে গেছে। সব থেকে বড় অপরাধী এই লোক। আপনি বিজেপিকে নিয়ে অনেকগুলো কথা বললেন, অনেক কিছু বিষয় তার মধ্যে এলো। আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে যে আমাদের একটা সাধারণ ধারণা, তার ভিত্তিতেই আপনি করে নিন, সইটা করে নিন, কোনো সমস্যা নেই, আপনি করে নিন, আমাদের কথাবার্তা চলতে থাকবে তার মধ্যেই। এখন তো যেহেতু ভোট পর্ব চলছে, একাধিক কাজ আপনার থাকবেই, তার মধ্যে থেকেই আমাদের যেটা বলছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে এই বিজেপি প্রসঙ্গে আপনি যে কথাগুলো বলছিলেন, আমাদের একটা ধারণা আছে, সেই ধারণার ভিত্তিতেই কথাটা জানতে চাইছি যে ব্যবসায়ী মানুষজন যারা ভারতবর্ষে, তারা বিজেপির সমর্থক বলে সাধারণ মানুষ মনে করেন। তো আপনার যে কেন্দ্র, সেই কেন্দ্রতে বড়বাজার একটা বিরাট অংশ, এবং বড়বাজারটা হচ্ছে সারা দেশের প্রধানতম বিজনেস হাব বললে কম বলা হবে না। স্পন্দন আছে, কলকাতার স্পন্দন বড়বাজার থেকেই চলে একদম। তাহলে সেখানে তো সবই ব্যবসা কেন্দ্রিক এবং সবাই ব্যবসায়ী, তো তারা কেন আপনাকে সমর্থন করবেন? তারা সমর্থন এর জন্য করবে যে এখন ব্যবসায়ী শেষ হয়ে যাচ্ছে, ওদের যে নীতি, ওরা অনেক দিন ধরে ওদেরকে ধর্মীয় কথা নিয়ে, যেহেতু রাজস্থানী প্রভাবশীল ওই এলাকা, আর ওখানে ব্যবসায়ীরা কোনো প্রান্তের নয়, ব্যবসায়ী কোনো জাতের হয় না, ব্যবসায়ী কোনো ভাষায় হয় না, ব্যবসায়ী শুধু ব্যবসায়ী। ওদের ব্যবসায় চলতে গেলে ওরা মুনাফা একটু কামায়, কামিয়ে নিজেকে একটা সংসারটাকে ভালো করে। আমিও একজন ব্যবসায়ী, ব্যবসায় ধর্ম হচ্ছে ধান্দা করা, কিন্তু সে ধন্দা যদি চলে যায়, যে কারোবার চলে যায়, তাহলে ব্যবসায়ের তো আপনি ধর্মটাই কেড়ে নিচ্ছে। ঠিক। সে যে বড় বাজারে এক সময়
দোকান বাড়তো, এক দোকান যাদের ছিল সেটা অন্য দোকান কেনা আর ওখানে ব্যবসায়কে স্থাপিত করার চেষ্টা করতেন। এই সময় যাদের যা বিজনেস আছে কিছু করে বেঁচে যায় এই চেষ্টা করছে। ও বাড়াবার তো কথা ভুলে যান, এখন কি করে ধান্দাটা বেঁচে যায় এই চেষ্টা আছে, যেটুকু টিকে আছে সেটাকে বাঁচানো। আর সকালে যে দোকান খোলে আর রাত্রি যে সময় দোকানটা বাড়ায়, তাহলে ওই যে হিসাবটা করে সেই জায়গায় মুনাফায় জায়গায় চিন্তাই বাঁচে। আর ও টেনশন নিয়ে বাড়িতে যায়, ধান্দা তো শেষ, যে পুঁজিটাও লাগিয়েছে তার ইন্টারেস্টটা বেরোচ্ছে না। সব থেকে বড়, আমি আমার বাবা ধান্দা নিয়ে আমি এইখানে পড়াশোনা করার পর আমি আমার বাবার সাহায্য করতে বিজনেসে আমরা গিয়েছিলাম। ওনার ধান্দাটা আমরা করলাম। এখন আমার ছেলেগুলো আমার মেয়েগুলো আমাদের ব্যবসায়তে আসতে চাইছে না। আচ্ছা, এটা একটা বড় কথা। এর কারণটা কি? এই কারণটা ধান্দা নেই, ব্যাপার নেই, মানে ব্যবসা করে সেই ব্যবসায় আর মুনাফাও নেই আর ব্যবসায়ও নেই। আর এই জিএসটি যেটা, এটা কি শুধু পশ্চিমবঙ্গে নাকি না পুরো ইন্ডিয়াতে এরকম হচ্ছে। বিজেপি সরকার যেটা যেরকম ব্যবসা বিরোধী বলে এরা বলছে না, এরা বলছে যে মানে বলছে না করছে। এই যে 10% যারা আছে টপ মোস্ট যে পুঁজিপতি, তার সমর্থন করতে গেলে এরা ভাবছে, এদের মাথায় আছে যে ছোট মোটো যে ব্যাপারী আছে এর থেকে আমরা ট্যাক্স পাচ্ছি, এর জন্য আমরা বড় বিজনেসম্যানকে সাহায্য করি, সাহায্য করলে এরা ট্যাক্সও পাবো আর টাকাও পাবো। এরা যদি মাস ইনকাম করে, বড় ইনকাম হয়, তার থেকে এদের কাছে টাকা, এখন মানে ছোট ছোট ব্যাপারীর কাছে কোথায় গিয়ে এরা চাইবে? ওরা নিজে সংসার চালাতে পারছে না, একে টাকা দেবে। কিন্তু আদানি আম্বানি তো এদেরকে মুঠো ভর টাকা দিচ্ছে। এই ইলেকট্রাল বন্ড আপনারা দেখেছেন, নতুন করে কিছুই বলা নেই। এটা তো একটা কি বলা যায়, আটা মতন নমক বরাবর ওরা তো দিয়েছে, কিন্তু আদার সাইড আন্ডার টেবল যারা ওরা দিচ্ছে শুধু বাজার ক্যাপচার করার জন্য, যে ব্যবসায় টোটাল আমার হাতে চলে আসে, এর জন্য এরা বিজেপি কে সাপোর্ট করছে আর সাধারণ মানুষকে এরা ওই ব্যবসাটা কেড়ে নিচ্ছে। এর জন্য ব্যবসায়ীরা আমাদেরকে সমর্থন করবে। যদি আপনি জোড়াসাঁকো কেন্দ্র থেকে নির্বাচিত হন বিধায়ক হিসেবে, তাহলে এই কেন্দ্রের যা যা সমস্যা আছে তার মধ্যে মানে আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা থাকবে, যে এই সমস্যাটাকে আগে সমাধানের চেষ্টা করব, তারপরে এটা, তারপরে এটা? সব থেকে বড় একটু নিশ্চয়ই একটা বড় এলাকা, ব্যবসায় এলাকা, ঘনীভূত এলাকা, কনজেস্টেড এলাকা, মানে দীর্ঘদিন ধরে ওখানে টিএমসি এমএলএ রয়েছে, টিএমসি কাউন্সিলরও রয়েছে, বিজেপি কাউন্সিলর রয়েছে, কিন্তু এরা নিজের স্বার্থ ছাড়া কোনো পাবলিক ইস্যুতে এরা কোনোদিন কেউ আন্দোলন করে না। বিজেপি কাউন্সিলর টাকা নেওয়ার জন্য ওরা সব কিছুতে কাজ আটকাবার পর ওরা টাকা নিয়ে নিলে আবার ছেড়ে দেয় যে আমাদের করার কিছুই নেই, যা করবে কর্পোরেশন করবে, রাজ্য সরকার করবে। টাকা নিয়ে নিল, টাকা নেওয়ার সময় আমি আছি, কিন্তু টাকা নেওয়ার পর এই সমস্যা যারা আসে, এই যে অবৈধ নির্মাণ, এই সড়ক মধ্যে আপনি দেখবেন যত তারের জঞ্জাল, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এটা এইরকম কিন্তু আরো কোনো সিটিতে নয়। মানে কেবলের তার, ইলেকট্রিকের তার, আর মানে বিভিন্ন নানা প্রকারের রাস্তায় থেকে ঝুলন্ত আছে। তাকে নিয়ে মানে কোনো না কোনো দিন একটা অগ্নিকাণ্ড হয়, তার কিন্তু এখন অবধি এদের কোনো চেষ্টা নেই। বিধায়ককে তো দেখাই যায় না, ওর নাম করে তো একটা এইরকম আছে যে স্কোয়ার ফিট এমএলএ বিবেক গুপ্তা, তার পার্টির কাউন্সিলর মৃণাল চৌধুরী নাকি নাম আছে, আমি মানে মনে পড়ে না, কেন মনে রাখার লোক এরকম লোকই নেই যে এটা নামগুলো এদের রাখা যায়। উনি বলছেন যে কে এদেরকে টিকিট দিয়ে দিয়েছে, কে এমএলএ করে দিয়েছে, নিজের দলের নেতৃত্বকে ওরা মানে কথায় কথায় ইনরেসপন্সিবল বলছেন। যারা এই জনতা ওদেরকে যে ভোট দিয়ে বিজয় করেছেন তাকেও ওরা মানে বেকুব বুঝেন, মূর্খ বুঝছেন।
এই ধরনের লোকদেরকে মানে কি বলা যায়, এরা কি জনতার কি কাজ করবে? কনজেস্টেড এলাকায় অগ্নিকাণ্ড নিয়ে, জল জমাও নিয়ে, আর অবৈধ নির্মাণ নিয়ে, আর দ্বিতীয় সব থেকে বড় কথা, যেহেতু আমিও একটা ব্যবসায়ী, যে গুন্ডা রাজ চলছে, যে টাকা বসুলি যেভাবে চলছে পুরো কলকাতায় টিএমসির নামে, মানে আপনি তোলাবাজির কথা তোলাবাজি, একদম বড় তোলাবাজি। আর বেচারা বিজনেসম্যান, একটা তো ব্যবসায় চলছে না, তার উপরে মানে তোলাবাজি। কি করবে ব্যবসায়ীরা? হতাশ হয়ে ওরা এখান থেকে। আপনি দেখেন গুজরাটিরা শেষ হয়ে গেছে। দাউদি বোরা বিজনেসম্যান ছিল, পুরো একটা বিজনেস কমিউনিটি ছিল, যে আপনি দেখেছেন যে টুপিওয়ালা, যে মুসলিমরা হোয়াইট সাদা কাপড় পরে, সে দেখাই যায় না এখন। যে কিছু অল্প আছে এনএস রোডে, কিন্তু বড় ভাগ ওদের খত্রি ছিলেন এখানে। আচ্ছা, বড় বড় সংখ্যা ছিল খত্রিদের ব্যবসায়ী। রাজস্থানী সমাজের যারা ছিলেন বড় লোক, যাদের সুবিধা আছে, ওরা চলে গেছে। এখন যারা মধ্যমবর্গী রয়েছে, যাদের কেউ কাজ করার অন্য লোক নেই, ওরাই বিজনেস এখানে চালিয়ে যাচ্ছে। আচ্ছা। তো এই সবগুলো সমস্যা প্রাথমিকভাবে আমাদেরকে এটা মানে দীর্ঘদিন থেকে আমরা এটা নিজে, আমিও, আমার পার্টি এই কথাগুলো বুঝছে যে এই সব সমস্যাগুলো নিয়ে আমাদেরকে কাজ করার আছে। আর সব থেকে প্রথম ওটাই। অনেকটা সময় আপনার কাছ থেকে নিয়েছি, আর বেশি সময় নেব না। শুধু একটাই কথা, শেষ যে কথা, সেটা হচ্ছে যে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে ভরতরাম তিওয়ারি এই কেন্দ্রের ভোটারদের কাছে ভোটের আগে কি বিশেষ বার্তা দিতে চান? আমরা একটাই বার্তা দিতে চাই যে আপনার সুখে দুঃখের সাথী বামপন্থী প্রার্থীদেরকে আপনি সব জায়গায় ভোট দিয়ে জয়ী করবেন, যেখানে থাকুন না কেন। আর যে যদি জোড়াসাঁকো এলাকায় থাকেন, তাহলে আমাকে ভরতরাম তিওয়ারি সিপিআইএম প্রার্থী 1 নম্বর বটন টিপে 29 তারিখে সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে, কাউ গুজবে আপনি না গিয়ে 1 নম্বর ভোট দিয়ে আমাকে প্রার্থী জয়যুক্ত করবেন। তাতে এই বিধানসভায় আপনার কথাগুলো আমি তুলতে পারি, আপনার কষ্টগুলো আমি দূর করতে পারি। এটাই সন্দেশ আমাদের, যে আপনি আসুন বামপন্থী প্রার্থীর সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থেকে আমাকেও বিজয় করেন। এটা আপনার নিজের প্রার্থী, नेता नहीं, बेटा और भाई, इसके हिसाब से आप मुझे निर्वाचित करें। धन्यवाद। ভরতরাম তিওয়ারির সঙ্গে এই এলাকার এই কেন্দ্রের বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। উনি তার সমস্ত আমাদের যে প্রশ্ন আমরা তার কাছে লিখেছিলাম তার উত্তর দিলেন। আপনারা দেখতে থাকুন পিপলস রিপোর্টারের নির্বাচনী পরিক্রমা, এবং অবশ্যই গুজবে নয়, খবরে থাকুন। নমস্কার।